আগে প্রস্তাব তারপর ভাবনা। 12 নম্বর পয়েন্টে ফেসে গেল। থাক, এসব ঢ্যামনা ঢ্যামনা বলবো না। এটা আইএসএল নিয়ে আলোচনা করবো। 12 নম্বর পয়েন্ট নিয়ে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে ফেসে গেছে। আহ, যে আইএসএল ক্লাবরা চিঠি লিখেছিল, তো এটা নিয়ে আমি আগে আলোচনা করেছিলাম যে 14খানা পয়েন্ট নিয়ে যে চিঠিটা লিখেছিল, 13টা আইএসএল ক্লাব সই করেছিল তাতে। তার মধ্যে আসল পয়েন্ট ছিল 12 নম্বর পয়েন্ট, এবং এই আসল পয়েন্ট 12 নম্বর পয়েন্ট এইটার জানার কৃতিত্ব, মানে আমরা যে জানি তার কৃতিত্ব কিন্তু আমাদের লালটুবাবুর কাছে চিঠিটা চলে এসেছিলো। উনি পুরো চিঠিটা পড়েছিলেন। সেই চিঠিটা পড়ে উনি নিজেই বলেছিলেন, চিঠিটা পড়ে তো মনে হচ্ছে এটা এফএসডি লিখে দিয়েছে। এবং ওনার চিঠিটা শুনে মাথায় ন্যূনতম বুদ্ধি থাকলে মানে যে কোনো মানুষ বুঝতে পারবে যেখানে পয়েন্ট 1 থেকে 11টি আসল পয়েন্ট ছিল, 12 নম্বর পয়েন্টটা ছিল এইটা বলে পাবলিককে মুরগি করব। মানে চিঠিটা লেখার পর আপনারা দেখেছেন সবাই বলছে 12 নম্বর পয়েন্ট আইএসএল ক্লাবরা আয়োজন করতে চায়, কিন্তু মূল উদ্দেশ্য ছিল হচ্ছে 1 থেকে 11, যেখানে দাবি করা হয়েছিল যে কনস্টিটিউশনে যে বিভিন্ন ব্যাপারগুলো আছে যার জন্য এফএসডিএলকে সরে যেতে হয়েছিল সেইগুলো আবার সরিয়ে দেওয়া হোক, আন্ডু করে দেওয়া হোক। তো 1 থেকে 11টা চেপে গিয়েছিল এরা। তো 12 নম্বর পয়েন্টটা বাজারে খুব হইচই করা হচ্ছিল এবং ইস্টবেঙ্গলকে গালমন্দ করা হচ্ছিল। তা আজকে আবার কেন্দ্রীয় সরকার থেকে যেটা চিঠি প্রকাশ করেছে, বা তারা একটা একটা নোট শেয়ার করেছে সুপ্রিম কোর্টের সাথে। সেখানে তারা প্রস্তাব দিতে চলেছে যে এই 12 নম্বর পয়েন্ট যেটা বলেছে, এরা আইএসএল ক্লাবরা নিজেরা সম্মিলিতভাবে অর্থ চাঁদা তুলে আইএসএলটা করুক। লং টার্ম পরে ভাবা যাবে, আপাতত তারা চাঁদা তুলে করুক। 1 থেকে 11 নিয়ে কোনো আলোচনা নেই। এবং আমি দেখলাম যে প্যারাল স্পোর্টসে বলছে আমাদের গোপালবাবু যে কালকে আইএসএল ক্লাবরা একসাথে মিলিত হবে দিল্লিতে, এবং তারা আলোচনা করবে কে কত চাঁদা দিতে পারবে, মানে কে কত টাকা পারবে। আচ্ছা, কিছু ব্যাপার নিয়ে আমি প্রথমে বলে দিই। আমি আমার বিগত কয়েকটা অডিওতে বলেছিলাম, প্রথমে আমি ভুল বলেছিলাম যে স্পোর্টস কোডের জন্য ব্যাপারটা আটকে আছে। তবে গতকাল আমি পুরো স্পোর্টস কোডটা পড়ে দেখলাম না। স্পোর্টস কোড হচ্ছে আপনার কে কতদিন ক্ষমতায় থাকবে এইসব ব্যাপার, মানে রাজনীতির বিষয়টা রয়েছে। যে বিষয়টা আটকে ছিল সেটা হচ্ছে ওই প্রমোশন, রেলিগেশন আর আইএসএল ওনারশিপ কার হাতে থাকবে। তো সেইটা দেখলাম যে লিখিত ফিখিত রয়েছে, বেশ কঠিন ইংরাজি। আমি বললাম এ তো যারা রয়েছে তাদের দ্বারা তো এটা সম্ভব না, নিশ্চয়ই এএফসি থেকে কিছু পাঠিয়েছে নোটস। তারপর আমি এএফসির গাইডলাইন দেখলাম, থার্ড পার্টি ইন্টারফারেন্স, সেটা আমি শেয়ার করে দিয়েছি লিঙ্ক। সেখানে দেখলাম বেশ হালকা হালকা করে লেখা আছে যে লিগটা আপনারা কাউকে ডেলিগেট করতে পারেন, কিন্তু আপনার কমার্শিয়াল রাইটটা, লিগের ওনারশিপ থাকবে ন্যাশনাল ফেডারেশন হাতে। এটা এফসি গাইডলাইনেও আছে। তো আপনারা বলুন তাহলে এ লিগে কী করে হচ্ছে? আমরা তো জানি এ লিগে প্রমোশন রেলিগেশন নেই, ওইটা সিমিলার লিগ। তারপর আমি অস্ট্রেলিয়ার কনস্টিটিউশনটা খুললাম, মানে অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশনের কনস্টিটিউশন, সেই লিঙ্কটাও শেয়ার করে দিয়েছি। এখানে না, আমার মূল যেখানে ইস্ট বেঙ্গলের চ্যাট ফোরাম, সেখানে সেই কনস্টিটিউশনটা খুলে দেখলাম, ওখানে পরিষ্কার লেখা আছে যে যে লিগগুলো হবে তার মূল মালিকানা থাকবে কিন্তু ফুটবল ফেডারেশনের হাতে, কোনো থার্ড পার্টির হাতে থাকবে না। তো আমাদের যে নতুন কনস্টিটিউশনটা হয়েছে, যেই নতুন কনস্টিটিউশনের যে মূল সমস্যাগুলো সেটা কিন্তু বেসিক্যালি অ্যালাইনড করা হয়েছে যে এএফসির গাইডলাইনের সাথে, এবং অস্ট্রেলিয়ার লিগও কিন্তু অ্যালাইনড রয়েছে এএফসির গাইডলাইনের সাথে। তো এই মুহূর্তে মানে আমাদের যে পুরনো কনস্টিটিউশনটা যেটা ছিল বা যেভাবে চলছিল, আইএসএলটা বেসিক্যালি মালিকানা ছিল এফএসডিএলের হাতে, সেরকম কিন্তু এশিয়াতে আর কোথাও চলছিল না। মানে আপনার কাছে কোনো আর উদাহরণ রইল না যে না অমুক দেশটাতে তো চলছিল, শুধু ভারতেই ওটা চলছিল। হয়তো কোনো কারণে হয়তো এক্সেপশন পেয়েছিল, হয়তো এর অ্যাপ্রুভাল ভারতে কি নাকি ঘুমন্ত স্লিপিং জায়েন্ট, ঘুমন্ত দৈত্য, সেইভাবে হয়তো দিয়েছিল কোনো এককালে। কিন্তু পরবর্তীকালে এফসি ফিফা থেকে কিন্তু বিভিন্ন নোটস দিয়েছিল, সেই নোটসগুলো ইনক্লুড করতে হয়েছিল কনস্টিটিউশনটা যখন নতুন তৈরি করা হচ্ছিল। তো এইটা যেই মুহূর্তে জানতে পারলাম গতকাল, তো তখন আমি এটা শেয়ার করে দিয়েছিলাম অডিও মারফত। তো এটা বোঝা গেল যে ওই যেটা বলা হচ্ছিল যে আমাদের লালটুবাবু বলছিলেন না, এফএসডিএল তো এতদিন তো মালিক ছিল না, এই সে বলছিল। বিয়ের উদাহরণ দিচ্ছিল, ইভেন্ট ম্যানেজমেন্ট। দেখুন, বিয়ে আপনি ধরুন, বিয়ে আপনি কাউটা ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে দিন আপনার বিয়ের দায়িত্ব। এবার ইভেন্ট ম্যানেজমেন্ট কি ঠিক করে আপনি কাকে বিয়ে করবেন, বা আপনি কার সাথে বিয়ে করবেন না, স্মৃতি মান্দানা যেরকম একটা হলো, ইভেন্ট ম্যানেজমেন্ট বলে না তুমি এর সাথে বিয়ে করবে না, তুমি অমুকের সাথে বিয়ে করো। বা বলে না তুমি কার সাথে বিয়ে করবে দেখি মেয়ের ঠিকুজি গোষ্ঠী, মেয়ের বাবার কত টাকা রোজগার, সেটা কি ঠিক করে? না, কিন্তু এফএসডিএল করতো। মানে আপনি বলতেই পারেন মানে মালিক কি মালিক নয়,
মানে এফএসডির এতদিন মালিক ছিল কি মালিক ছিল না আমি বুঝবো কী করে? এই ব্যাপারটা থেকে আপনি বোঝার চেষ্টা করুন। কে ঢুকবে না তার বিচার করা, মানে তার পোর্টফোলিও চেক করার দায়িত্ব কিন্তু এআইএফএফের হাতে ছিল না, সেটা ছিল এফএসডিএলের হাতে। মানে ওই যে বললাম ইভেন্ট ম্যানেজমেন্ট কি ঠিক করে যে না না আপনি বললেন না আমি এর সঙ্গে বিয়ে করব, আমি কৃষ্ণ আমি রাধাকে বিয়ে করব, বললেন না গোপাল ঘোষ, গোপাল তো এ তো মানে বিবাহিত, একে তুমি কী করে বিয়ে করবে? এ তো মানে ইভেন্ট ম্যানেজমেন্টকে ফোকর দালালিটা করতো না না, বা করে না র্যাদার। কিন্তু এই ক্ষেত্রে এফএসডিএলের হাতে কিন্তু পুরো এই দায়িত্বটা ছিল। মানে কবে দরখাস্ত মানে বিড বার করবে, সে বিড ধরুন আপনি অ্যাপ্লাই করলেন, সে বিডটা কে অ্যাসেস করতো? এআইএফএফ করতো না, এফএসডিএল করতো। এআইএফএফ শুধু একটা কাজই করতো, কে হলুদ কার্ড খেলো লাল কার্ড খেলো, বা কেউ ধরুন রেফারিকে থুতু দিল তো তাকে 2 দিন পানিশমেন্ট দেবে না, 3 দিন, শুধু এতটুকুই ছিল। ওই গেটে দাঁড় করে রেখেছিল, দেখো কোনো নেড়িকুত্তা ঢুকলে যেন, ওই বৃদ্ধ বাবাকে দাঁড় করে রেখেছে, দেখো নেড়িকুত্তা ঢুকলে যেন বিয়ে বাড়িতে যেন অসুবিধা হবে, কুকুর ঢুকতে দিয়ে না। কিন্তু আর কোনো দায়িত্ব ছিল না এআইএফএফের। কিন্তু আপনি যদি পড়েন তো যে এএফসির গাইডলাইন বা অস্ট্রেলিয়ার যে কনস্টিটিউশন ফুটবল ফেডারেশন বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নতুন কনস্টিটিউশনটা, সেখানে কিন্তু এক কথা বলা হয়েছে যে ওনারশিপটা থাকবে কিন্তু ন্যাশনাল ফুটবল ফেডারেশনের হাতে, মূল যে ক্ষমতাটা। এখান তো ওরকম হয়েছিল না, আপনি ধরুন আপনার নিজের বাড়ি আছে, হ্যাঁ, এবার আপনার বাড়িতে কে থাকবে না থাকবে, আপনি নিজেই থাকবেন কি থাকবেন না সেটা ঠিক করছে অন্য কেউ। তো আপনি কি সত্যি তাহলে আপনার বাড়ির মালিক? আপনি তো সেক্ষেত্রে মালিক নন। আপনার বাড়িতে ধরুন আপনি ধরুন ভাড়া দিলেন কাউকে, ঠিক আছে, বাড়ি একটা ভাড়া দিলেন, তো আপনার কিছু রুলস থাকবে, সেটাকে নিশ্চয়ই কেউ একটা ধরুন একটা একটা পতিতালয় বানাতে পারবেন না, একটা রেড লাইট একটা ফ্ল্যাট বানাতে পারবেন না, তাই তো? এরকম বিভিন্ন ক্লজ আপনার থাকবে। ধরুন কেউ আপনার ভাড়াটা ওরকম করছে, আপনি তাকে বার করে দিতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এগুলো কিছুই করতে পারতো না। ওই মানে আপনার বাড়ি, আপনি বাইরে শুয়ে আছেন বারান্দায়, আপনার ঘরের মধ্যে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে, কে ঢুকবে কে বেরোবে, কে কত রাত্রে ঢুকবে কত রাত্রে বেরোবে, এটা অন্য কেউ ঠিক করছে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু বেসিক্যালি আপনার মালিকানা আপনার হাতে নেই। তো এই জিনিসটাই চলবে না, এটা এএফসির গাইডলাইন। তো 1 থেকে 11 পয়েন্ট নিয়ে কেন হচ্ছিল বা কেন ব্যাপারটা রাগঢাক করা হচ্ছিল আমি জানি না, এখন সত্যি এখন বুঝতে পারছি না। 1 থেকে 11 কিন্তু আপনার সরকারের হাতে নেই, মানে এআইএফএফেরও হাতে নেই, কারণ এইটা রয়েছে যে এএফসি কান ধরে ওই চেঞ্জেসগুলো করিয়েছিল, মানে কান মূলে করেছিল, এটা এআইএফএফ নিজে থেকে করেনি। তো এবার মানে প্যারালাল স্পোর্টস বলছে যে এরা নাকি কালকে বসে আলোচনা করবে কে কত টাকা দিতে পারবে, কে কত টাকা চাঁদা দিতে পারবে। তো আপনারা 12 নম্বর পয়েন্টে আমি বুঝলাম যে আপনারা না বুঝে সই করে দিয়েছিলেন, হ্যাঁ, আপনারা বুঝতেও পারেনি যে এখানে আপনারা ফেঁসে যেতে পারেন। এখন সরকার থেকে বলছে তোমরাই তো বলেছো 12 নম্বর পয়েন্ট করো, অসুবিধা কী আছে করো। এদের মোটামুটি দাবি ছিল 1 থেকে 11 করতে হবে, নয়তো আমরা 12 নম্বর করবো না। আপনি যদি চিঠিটা শোনেন যেটা লালটুবাবু পড়েছিল, 12 নম্বর পয়েন্ট কিন্তু সাবজেক্টিভ ছিল, যে 1 থেকে 11 যদি হয়, তারপর যদি কাউ এফএসডিএল না আসে বা অন্য কেউ না আসে, তখন আমরা 12 নম্বরটা করবো। এতটুকু অন্তত বুদ্ধিমানের মতন কাজ করেছিল এরা, যে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট লিখেছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার 1 থেকে 11টা পুরোটা উড়িয়ে দিচ্ছে, বলছে 12 নম্বর থেকে শুরু করো, ডাইরেক্ট শুরু করো। তো এখন যেটা সমস্যা হচ্ছে, দেখুন আমি যেটা আগে বলেছি, ক্লাবরা তো নিজেরাই টাকা দিয়ে করতে পারে, হ্যাঁ সত্যি অবশ্যই করতে পারে, কেন করতে পারে না, কিন্তু আপনার ইন্টেন্টটা খুব ইম্পর্টেন্ট। মানে আপনার মধ্যে মানসিকতাটা আছে কিনা যে আমি নিজেভাবে সৎভাবে একটা লিগ চালাবো। কেননা অনেকেই আছে যারা হচ্ছে এই মানে এফএসডিএল থেকে বলে দিয়েছিল, টাকা এদিক ওদিক করার সমস্ত হতো। তো এখন যেটা মুশকিল হলো যে এই ধরনের মন বা এই ধরনের করাপ্টেড মাইন্ড, এরা কতটা গঠনমূলক কাজ করতে পারে, করাটা অসম্ভব নয়। কিন্তু যেখানে মূল সমস্যাটা সে হচ্ছে মাইন্ডসেট। আপনার মধ্যে একটা কৃতদাস, একটা চাকর একটা মন রয়েছে। কেউ একটা অর্ডার দিয়ে দিচ্ছে এফএসডিএল থেকে, আপনি সই করে দিলেন একটা চিঠিতে, এফএসডিএল বলছে ভাই দেখো তো যদি 1 থেকে 11টা করা যায় কোনোভাবে, যদি কোনোভাবে করা যায়, যদি কীভাবে হবে। আর এটা তো এসছে, সমস্যাটা শুরু হয়েছে এএফসি আপনার কান মুলে দিয়েছে বলে বা ফিফা আপনার কান মুলে দিয়েছে বলে। তো আপনি ব্যাপারটা ওখানে আগে সেটিং করতেন, ওখানে সেটেলমেন্টটা করতেন, আপনি ফালতু এদেরকে দিয়ে নাটকটা করলেন কেন? এরা না বুঝে সই করে দিল। এখন প্যারালাল স্পোর্টস বলছে এরা বসে চিন্তা ভাবনা করবে যে কে কত টাকা দিতে পারবে, মানে বুঝতে পারছেন এখন
দিন চলে যাচ্ছে, সিজন শেষ হয়ে যাচ্ছে, এখন এরা বসে বসে ঠিক করবে কার পকেটে কত টাকা আছে, কে অ্যাডভান্সে কত টাকা দিতে পারবে। ওই যে আবারও বললাম যে আপনি যদি সহজভাবে অঙ্কটা হিসেব করেন তাহলে কিন্তু আপনি নিজেই লিগটা করতে পারেন। মানে আপনি এত টাকা করে কন্ট্রিবিউট করলেন, যে টাকাটা আপনি ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে দিতেন সেটা কন্ট্রিবিউট করলেন, এবং তার বিনিময়ে আপনি বাজার থেকে টাকা তুললেন। তো এখন লাস্ট মোমেন্টে আপনার পকেটে কোনো টাকা নেই, মানে অন্যান্য ক্লাবের ক্ষেত্রে, মোহামেডানের ক্ষেত্রে, তো আপনি নিজে থেকে কন্ট্রিবিউট করবেন, টিম বানাবেন, তারপর বাজার থেকে টাকা তুলবেন, স্পন্সরশিপ থেকে ধরুন টাকা তুলবেন, লিগের স্পন্সরশিপ বা আপনার টিভি রাইটসের স্পন্সরশিপ, সেইটা করার মতন মানসিকতা, ভাবনা, স্কিল সেট কি আপনার আছে? সেটা হলো মূল সমস্যা। তো এটা সমাধানও খুব সহজভাবে করা যায়। সরকারকে লোন দিতে হতো যে ঠিক আছে এই মরশুমের জন্য তোমরা একটা লোন হিসেবে টাকাটা নাও আমাদের থেকে, তোমরা করো, এইটা লোন পরে শোধ করে দিও। একটা জিনিস আপনাকে রোল আউট করতে গেলে আপনাকে একটা লোন দিতে হয়, যেটা আপনার বটম আপ ইকোনমি, যেটা আপনার ওই লক্ষ্মী ভাণ্ডারে যে মূল কনসেপ্টটা, আমি ফাইন্যান্সিয়াল কনসেপ্টটা বলছি, এটার অনেকে ফ্রিবিজ এই করে প্রমোট করার চেষ্টা করেন বা রেফিউট করার চেষ্টা করেন, মানে বিরোধিতা বা এটা সপক্ষে অনেকে ফ্রিবিজ করে প্রমোট করেন, কিন্তু বেসিক্যালি এটা বটম আপ ইকোনমি, আপনি লোকের হাতে অর্থটা গুঁজে দিলেন। তো এক্ষেত্রেও যে ঠিকভাবে এই মুহূর্তে করতে হয়, বিকজ আপনার হাতে অতটা সময় নেই, সেক্ষেত্রে কিন্তু একটা লোন হিসেবে দেওয়া উচিত, একটা অর্থ। সেই লোনটা যদি কেন্দ্রীয় সরকার বা যে কেউ দিয়ে দেয় একটা লোন হিসেবে, যে ঠিক আছে তোমরা 5 বছরের মধ্যে লোনটা ফেরত দিয়ে দিও, তাহলে জিনিসটা রোল অন করতে শুরু করবে। কেন এরা তো পরিকল্পনা করে সইটা করেনি চিঠিতে। এখন যদি ধরুন মানে ইস্টবেঙ্গলকে এই লিগটা চালাতে হয়, তো ইস্টবেঙ্গলকে ওই ফ্র্যাঞ্চাইজির ফিটা দিতে হবে। এবার ওই কবে, ইস্টবেঙ্গলের ক্ষেত্রে অতটা সমস্যা নেই, কিন্তু যার ধরুন এখন ইনভেস্টারই ঠিক হয়নি, সেই ইনভেস্টার এটা সেটা ভাবতে শুরু করবে যে আমি করব কি করব না, মানে এখন টাকা দেব, টাকাটা যদি ফেরত না আসে, যদি লস হয়ে যায়, এরকম অনেক কিছু ভাবতে শুরু করবে এরা। তো দেখা যাক, মানে এখন ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাপারটা আপনি যদি স্বচ্ছভাবে ভাবতে থাকেন, কারণ এই ব্যাপারটা আরও কমপ্লিকেটেড, যে আপনার প্রমোশন রেলিগেশন ব্যাপারটাও কিন্তু এএফসির মারফতে আপনাকে করতে হয়েছে। তো প্রমোশন রেলিগেশন থাকা মানে আপনি যদি রেলিগেট হয়ে যান, সেক্ষেত্রে শেয়ারটা কীভাবে ট্রান্সফার হবে, বা ধরুন কোনো ক্লাব বললো যে না আমি অর্থ দিয়ে চালাতে পারবো না এই লিগটা, সেক্ষেত্রে আপনার সব রকমের কনসেপ্টে আপনাকে রাখতে হবে যে ঠিক আছে আপনি কেউ শেয়ার হোল্ডার, কেউ ধরুন স্টেকস কিনলো, আর কেউ শুধু চাঁদা দিল, মানে কারোর জন্য ফ্র্যাঞ্চাইজি অপশান রইলো যে সে শুধু টাকা দিল আর কিছু করলো না রেগুলার, মানে যেরকম হচ্ছিলো ফ্র্যাঞ্চাইজি আপনি একটা ফি দিলেন। আর একটা অপশান হচ্ছে না আপনি স্টেকস কিনলেন, মানে আপনি টাকা দিলেন এবং তার বিনিময়ে কিছু স্টেকস কিনলেন, আপনি সেখান থেকে রিটার্ন পাবেন। তো ব্যাপারটা একটু কমপ্লিকেটেড, অসম্ভব না কিন্তু কমপ্লিকেটেড, এবং সেটা সমাধান করার জন্য যে মনটা দরকার সেটা কি আছে এদের প্রত্যেকের? অন্তত সময়টা তাদের সাথে নেই, মানে খুব শর্ট নোটিস রয়েছে। তো দেখা যাক কী হয়, খুব ইন্টারেস্টিং। কিন্তু যে আবার রিপিট করব যে প্রমোশন রেলিগেশন বা লিগ স্ট্রাকচার ওনারশিপ, সেইটা নিয়ে কিন্তু খুব মনে হয় না বিশেষ কিছু করার আছে কারোর হাতে, কেননা এটা কোনো সরকারের, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আসেনি। থাকলে আমি বলতাম ঠিক আছে এফএসডি বা রিলায়েন্স তাদের পুরনো সম্পর্ক কাজে লাগিয়ে সরকারকে ম্যানেজ করে একটা কিছু একটা ব্যবস্থা করতো, কিন্তু এটা কিন্তু ভারতের হাতে নেই। ব্যাপারটা হচ্ছে আপনার ওই ফিফা বা এফসি থেকে এসছে। তো ফিফা এফসি গাইডলাইন মেনেই যেই সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো মাথায় রেখেই, ঘাড়ে সেই সমস্যা রেখেই কিন্তু আপনাকে সমস্যার সমাধান করতে হবে। তো দেখা যাক কী হয় আগামী দিনে, বেশ ইন্টারেস্টিং। সকলে ভালো থাকবেন।